শুভ্র গাড়ি থেকে নেমে দাঁড়ালো, চাবি পকেটে ঢুকে নিয়ে কলিং বেল চাপলো তুলিদের বাসার। বেশ অনেক সময় বেল দিয়ে দাঁড়িয়ে থাকলো শুভ্র। ঘরে কেউ নেই, শুধু তুলি আর জোবাইর টিভিতে কার্টুন দেখছে। তুলি কলেজ থেকে এসে ঘুমাচ্ছে। দরজায় এতবার কলিং বেল বাজতে শুনে এক সময় তুলি কাঁচা ঘুম থেকে উঠে খোলা চুল খোপা বাঁধতে বাঁধতে এসে দরজা খুলে দিল। ওপাশে শুভ্রকে দাঁড়িয়ে থাকতে দেখে তুলি অবাক হলো। শুভ্র তো এখন বাসায় যাওয়ার কথা, এখানে কেন? তুলির খোপা করা হাত নেমে আসে নিচে, সঙ্গে সঙ্গে গায়ের ওড়না মাথায় তুলে নিয়ে অপ্রস্তুত কণ্ঠে সালাম দিয়ে বলল, স্যার ভেতরে আসুন। শুভ্র ভিতরে একবার উকি দিয়ে দেখলো ঘরে তেমন সারা শব্দ নেই, শুধু টিভি দেখছে। বসার ঘর থেকে টিভির আওয়াজ আসছে। জোবার সোফায় বসা। শুভ্র ঘরে ঢুকলো না, বাইরে থেকেই বলল, ঘরে কেউ নেই। তুলি জবাব দিল, আম্মু ফার্মেসিতে গেছে জবর জন্য মেডিসিন আনতে, আর কাজের মেয়ে নিচে গেছে কি একটা কাজে। শুভ্র ঘরে কেউ নেই শুনে ভিতরে ঢুকতে চাইল না, তবে ঘরের বাইরে থেকে শুভ্র এভাবে ফেরত যাবে শুনে তুলি জোরপূর্বক শুভ্রকে সোফায় এনে বসালো। শুভ্র জোবাইয়ের পাশে বসলো। জোবাইর শুভ্রকে দেখে সোজা রিমোট রেখে শুভ্রর কাছে ঘেঁষে বসলো। শুভ্র এমন কাণ্ডে হেসে উঠল। জোবাইয়ের কোলে তুলে নিজের হাঁটুর উপর বসালো। শুভ্র কোলে বসিয়ে জিজ্ঞেস করলো, কেমন আছে আমাদের জবু বেটা, ভালো না মন্দ? জোবাইর শুভ্র চুল নাড়তে নাড়তে হেসে হেসে জবাব দিল, বিন্দাস আছি দোলা ভাই। প্রথম কারো মুখে দোলাভাই সম্বোধন শুনে শুভ্র কেসে উঠল, আর চোখে তুলিরও দিকে তাকালে। পাশে ঘুম ঘুম চোখে শুভ্রকে দিকে তাকিয়ে থাকা তুলিও শুভ্রর দিকে চাইল। দুজনের চোখাচোখি হতেই তুলি অপ্রস্তুত হয়ে উঠে রান্নাঘরে চলে গেল। শুভ্র এসেছে, মা ফেরার আগে তাকে কিছু একটা দেয়া উচিত। তুলি প্রথমে শরবত বানাতে বসলো। শুভ্র নিজেকে স্বাভাবিক করে বলল, ওরে বাবা, বিন্দাস আছো? এই ওয়ার্ড শিখলে কোথা থেকে? জোবাইর মাথা নেড়ে নেড়ে উত্তর দিল, দেবের ছবি থেকে শিখেছি দোলা ভাই। তুমি দেবের ছবি দেখেছ? পাগলু, পরাণ যায় চলিয়ারে, এইসব দেখেছ? শুভ্র হালকা হাসল। আজকাল এই বাচ্চা এতটুকু বয়সে মুভিজ দেখছে, প্রেমে গদগদ মুভি তাদের ভালো লাগছে। এদের ভবিষ্যতে কি যে হবে? শুভ্র উত্তর দিল, হ্যাঁ, কয়েকটা দেখেছি স্কুলে থাকতে। তুমি স্কুলে ছিলে? এত বড় মানুষ স্কুলে পড়ে? শুভ্র জোবাইয়ের বাচ্চামো কথায় হেসে বলল, স্কুলে আমি ছোটবেলায় পড়েছি, এখন তো আমি বড় হয়ে গেছি, এখন আমি আর স্কুলে পড়ি না। জোবাইয়ের মাথায় আপাতত এইসব ঢুকছে না। দূর থেকে তুলির চোখ রাঙানো দেখে সে আপাতত নিশ্চুপ হয়ে গেছে। জোবাইয়ের এখনই এত এত দেবের ছবি দেখেছে শুনলে তুলির জোবাইরকে আস্তে আস্তে চিবিয়ে খাবে। টিভির ডিশের লাইন কেটে দিবে আব্বুকে বলে, তাই জোবাইর আর কথা বাড়ালো না। তুলি শরবত এনে শুভ্রর দিকে এগিয়ে দিল। শুভ্র শরবত হাতে নিল, খেতে খেতে প্রশ্ন করলো, আন্টি কখন আসবেন? তুলি শুভ্রর মুখোমুখি সোফায় বসা। তুলি উত্তর দিল, ফার্মেসি কাছেই, এক্ষুনি চলে আসার কথা। বলতে বলতে কলিং বেল বাজলো। তুলি উঠে দরজা খুলে দিল। সোফায় বসা শুভ্রকে দেখে ইয়াসমিন অবাক হয়েছেন। তুলিকে ফিসফিস করে বললেন, শুভ্র, কখন এলে? তুলি জবাব দিল, কিছুক্ষণ আগে। তুই জানতে? তুলি মায়ের এমন কথায় বিরক্ত হলো। তাদের সম্পর্ক কি এমন জানিয়ে বাড়িতে আসার মতো? তারা কি একটা প্রেমের সম্পর্কে আছে? মাও না, মাঝে মধ্যে অদ্ভুত কথা বলে। তুলি বিরক্ত হয়ে জবাব দিল, তোমার কি মনে হয় স্যার আমাকে জানিয়ে আসতে পারেন? ইয়াসমিনের হুঁশ ফিরল এবার। শুভ্রর দিকে চেয়ে বললেন, ও, তুই কিভাবে জানবি? শুভ্র তো তোর সঙ্গে তেমন কথাই বলে না। আচ্ছা, শুভ্রর সঙ্গে বসে গিয়ে চা বানিয়েছিস? হ্যাঁ, চা পাতা দিব এখন। আচ্ছা, বানিয়ে নিয়ে আয়, 3 কাপ আনিস।
তুই, আমি আর শুভ্র মজা করে আনিস। শুভ্রর সামনে তোর চা খুব ভালো হয়, এমন প্রমাণ রাখতে হবে। দ্রুত যা। ইয়াসমিন কথাটা বলে বোরখা না খুলেই শুভ্রর পাশে গিয়ে বসেন। শুভ্র ইয়াসমিনকে দেখে সোফা থেকে উঠে সালাম দেয়। ইয়াসমিন শুভ্রর এমন নম্র ব্যবহারে খুশিতে ঝলমলিয়ে ওঠেন। হাত বাড়িয়ে শুভ্রকে বসতে বললেন। শুভ্র ভালো মন্দ জিজ্ঞেস করলো, ইয়াসমিন উত্তর দিলেন। এক পর্যায়ে চা এলো। তুলি চা সার্ভ করলো সবাইকে। শুভ্র চা পছন্দ করে খুব। দিনে 3 বেলা চা ম্যান্ডেল টি শুভ্রর জন্যে, এর বেশি হলেও মন্দ হয় না। চায়ের বেলায় শুভ্র খুবই চুজি। চায়ে ডুবানো চিনি বা দুধ, লিকার কোনোটাই পছন্দ না। চায়ে 3 উপাদানেরই পরিমাণ এর একটা রাশিও থাকতে না হয়। শুভ্র তখনই চা খেতে পারে। তবে আজকে চাটাও শুভ্র বেশ লাগলো। শুভ্র গা চাঙ্গা হয়েছে। মেডিকেল থেকে আসার পর এই একটা চায়ের খুব দরকার ছিল। শুভ্র চা পছন্দ হয়েছে সেটা তুলি বুঝতে পারলো। তুলি চা খেতে খেতে শুভ্র দিকে বারবার তাকাচ্ছে। শুভ্র একবার তাকালো, সঙ্গে সঙ্গে তুলির চোখ ফিরিয়ে নিয়েছে। ইয়াসমিন শুভ্রকে এটা ওটা জিজ্ঞেস করছেন। শুভ্র বেশ সুন্দর উত্তর দিচ্ছে। শুভ্রকে একসময় ইয়াসমিন জিজ্ঞেস করলেন, শুভ্র, তুলি পড়া পারে তো ঠিকঠাক মেডিকেলে? না পারলে কিন্তু ধরে পেটাবে ওকে, ঠিক আছে? আমি তোমায় পারমিশন দিচ্ছি। ইয়াসমিনের কথায় শুভ্র মাথা নিচু করে হেসে উঠল। তুলি মায়ের দিকে বড্ড বিরক্তি নিয়ে তাকালো। মা কাকে কি বলছে? শুভ্র এমনিতেই তুলিকে যেমনি পারে বকে, সেখানে তাকে তুলিকে পেটানোর অনুমতি দেওয়া হচ্ছে। অসহ্য। তুলি মায়ের দিকে রাগ রাগ চোখে তাকালো। ইয়াসমিন মেয়ের তাকানো দেখে শব্দ করে হেসে ফেললেন। শুভ্র চা শেষ করে টেবিলের উপর রাখলো। এবার কথা তুলল। আন্টি, আম্মু আজ শপিংয়ে যাবেন, তুলিকে নিয়ে যেতে চাইছেন। যদি আপনার অনুমতি থাকে তাহলে আমি তুলিকে নিয়ে যাব। তুলি অবাক হয়ে শুভ্রর দিকে তাকালো। শুভ্র স্যার এই জন্যই এসেছেন তাহলে? ইয়াসমিন বললেন, আফরোজা যেতে বলেছে, আমি আর এতে কি বলবো, নিয়ে যাও। রাত হওয়ার আগেই দিয়ে যেও আবার। আফরোজা, আর তুমি না হয় আজ রাতে আমাদের বাসায় খেয়ে নাও শুভ্র। শুভ্র হালকা স্বরে বলল, অন্যদিন এসে খেয়ে যাব আন্টি, আজ না। রাতের দিকে একটু কাজ আছে, আমি তুলিকে বাসায় পৌঁছে দেব, চিন্তা করবেন না। তুলিকে ইয়াসমিন রেডি হতে বললেন। তুলি রুমে গেল। ইয়াসমিন খানিক পর শুভ্রকে জোবাইয়ের পাশে বসিয়ে রুমে এলেন। তুলি তখন কাপড় বের করছে। ইয়াসমিন এসে গদগদ হয়ে বললেন, এই তুলি, শাড়ি পরিস না কেন? শুভ্রর ভালো লাগবে। তুলি একটা ভালো দেখে সালোয়ার কামিজ বের করতে করতে বলল, তুমি পাগল হয়ে গেছো আম্মু? শুভ্র স্যারের সামনে আমি শাড়ি পরে হাঁটবো? অসম্ভব। ইয়াসমিন শুনলেন না। জোরপূর্বক নিজের একটা শাড়ি এনে তুলিকে পরিয়ে দিলেন। তুলি প্রতিমার মতো আয়নার সামনে দাঁড়িয়ে আছে। নিজেই নিজেকে দেখে লজ্জা পাচ্ছে। এই অবস্থায় শুভ্রর সামনে দাঁড়াবে কিভাবে? তুলি লজ্জায় হাপিত্তেশ করে উঠল। হই হই করে বলল, আম্মু, আমার অদ্ভুত লাগছে, শাড়ি পরবো না আমি, খুলে ফেলি প্লিজ। ইয়াসমিনের কথা শুনে একটা ভয়ানক ধমক দিলেন তুলিকে। তুলি চুপ হয়ে গেল একদম। ইয়াসমিন তুলির পার্সে কিছু টাকা রেখে পার্স তুলিকে দিলেন। তারপর বসার ঘরে তুলিকে নিয়ে চললেন। শুভ্র বসে আছে সেখানে। শাড়ি পরে শুভ্রর সামনে দাঁড়ালে তুলি লজ্জায় মরে যাবে। বুকটা কাঁপছে তুলির। কাপড় নিতে সোজা হয়ে ধারতে পারছে না। কেমন যেন ঘোর ঘোর লাগছে নিজের মধ্যে। শুভ্র, তুলি তৈরি। ইয়াসমিনের কথায় জোবাইরকে কোলে রেখে শুভ্র একটু পাশ ফিরে সামনে তাকালো। শাড়ি পরা তুলি লজ্জায় অবনত হয়ে সামনে দাঁড়িয়ে রয়েছে। তুলির গায়ে শাড়িটা খুব সুন্দর করে জড়ানো। শুভ্র প্রথম দফায় থমকে গেল। শাড়ি পরিহিত তুলি শুভ্রর কাছে অন্যরকম লাগে। সব মেয়েদেরকেই শাড়ি পরলে সুন্দর লাগে, তাই হয়তো তুলিকেও শুভ্রর কাছে সুন্দর মনে হচ্ছে। শুভ্র ভাবলো। পরপরই মাথা ঝাড়া দিয়ে জোবাইরকে কোলে তুলে উঠে দাঁড়ালো। শুভ্র নার্ভাস। শাড়ি পরা তুলি তার সামনে দাঁড়িয়ে আছে। ভাবলে লজ্জা লাগছে শুভ্রর। তুলির দিকে সেভাবে তাকাতেই পারছে না শুভ্র, বারবার চোখ সরিয়ে নিচ্ছে। শুভ্র সামলে বলল, আমাদের এখন যাওয়া উচিত। আন্টি, আপনিও চাইলে চলেন আমাদের সাথে না হয়।
ভালো লাগবে আম্মুর। তুলি সঙ্গে সঙ্গে মায়ের হাত চেপে ধরল। ইশারায় কাকুতি মিনতি করে ইয়াসমিনকে সঙ্গে যেতে বলল তাদের। ইয়াসমিন অগোচরে মেয়ের হাতে চেপে ধরে ভরসা দিলে। তারপর শুভ্রকে বললেন, না বাবা, তোমরা যাও, আমি পরে একদিন যাব তোমার মায়ের সঙ্গে। শুভ্র আর জোরাজুরি করলো না, বুঝতে পারলো এখন ইয়াসমিনকে হাজারবার বলেও তিনি তাদের সঙ্গে যাবেন না। মেয়ে আর মেয়ের হবু জামাইকে প্রাইভেসি দেওয়া দরকার। শুভ্র হাসল মনে মনে, ওদের আবার প্রাইভেসি? একজন আরেকজনের সঙ্গে দেখা হলেই ভালো করে কথাটাই বলতে পারে না। টুকটাক যা কথা হয় সেসবের জন্য প্রাইভেসির দরকার নেই কোনো। শুভ্র তুলিকে বলল, চলো তাহলে আন্টি, যাই। তুলি সামনে এগুলো। শুভ্র জোবাইয়ের গালে চুমু খেয়ে কোল থেকে নামাতে চাইলে জোবাইয়ের নামে না। শক্ত করে শুভ্র গলা জড়িয়ে ধরে হঠাৎই বায়না করে বসে। দুলা ভাই, আমি যাব তোমার আর আপুর সঙ্গে, নিয়ে যাও না আমায়। আবারও শুভ্রর সামনে দুলাভাই কথাটা শুনে থমকে গেল তুলি। শাড়ির কুচি বেচে আবারও পড়ে যেতে নিলেই শুভ্র দ্রুত অপর হাতে ধরে ফেলল ওকে। তুলি সঙ্গে সঙ্গে সোজা হয়ে দাঁড়িয়ে গেল। তারপর রাগ নিয়ে তাকালো জোবাইয়ের দিকে। বারবার এই ছেলে শুভ্রকে এভাবে ডাকছে কেন? একবার হাতের কাছে পেলেই তুলি ধরে দিবে একটা। বোনের গরম গরম চোখ দেখে জোবাইয়ের ভয় পেয়ে লেপটে গেল শুভ্র গায়ের সঙ্গে। সে বুঝতে পারছে না হঠাৎ তার আপু এত রেগে যাচ্ছে কেন। সে কি বারবার ভুল করছে কিছু? শুভ্র ভাই বোনের নীরব যুদ্ধ দেখে হালকা হাসল। তারপর তুলির উদ্দেশ্যে হালকা স্বরে বলল, থাক, বাচ্চা মানুষ, এত কিছু ভেবে ডাকেনি, ওর উপর চোখ রাঙিও না। তুলি শুভ্রর কথায় লজ্জা পেয়ে গেল। শুভ্রর সামনে এমন একটা কারণে রেগে যাওয়া তুলি ঠিক হয়নি। তুলি নিজেকে সামলালো। শুভ্র জোবাইয়ের কথা শুনে ইয়াসমিনকে বলল, ওকেও নিয়ে যায় আন্টি, ঘুরে আসুক, ভালো লাগবে। ইয়াসমিন সঙ্গে সঙ্গে মানা করলেন, বললেন, না না, ওর হোমওয়ার্ক আছে, তোমরা যাও শুভ্র। জোবাইয়ের মুখ কালো করে ফেলল। শুভ্রর দিকে করুণ চোখে তাকালো। শুভ্র বলল, সকালে হোমওয়ার্ক করে ফেলবে, তাই না জুবাইর? জোবাইয়ের দ্রুত দুদিকে মাথা নাড়ালো। ইয়াসমিন আর কি বলবেন? তুলির দিকে তাকালেন। তুলিও তাকালো তখন। হয়তো তুলিও চাইছে জোবাইর যাক ওদের সঙ্গে। মেয়েটা এখনই এত ঘামছে, শুভ্রর সঙ্গে আর কয়েকটা মিনিট থাকলে এখানেই ঢলে পড়বে। ইয়াসমিন তাই সম্মতি দিলেন। বেরিয়ে যাবার সময় ইয়াসমিন তুলির কানে কানে বললেন, তোর পার্সে কিছু টাকা আছে, এটা দিয়ে শুভ্রকে গিফট কিনে দিবি কিছু। ছেলেরা যা পছন্দ করে তেমন কিছু কিনে দিস। নিচে নামলে শুভ্র চলে যায় পার্কিং থেকে গাড়ি বের করতে। জোবাইর আর তুলি একা গ্যারেজে দাঁড়িয়ে আছে। একা পেয়ে তুলি এবার জোবাইর কান টেনে ধরল। জোবাইর রীতিমতো ব্যথায় কুকিয়ে উঠল। বারবার বলল, কান ছড়া আপু, ব্যথা লাগছে তো আপু। তুলি কান ছাড়ল। তারপর রাগ দেখিয়ে বলল, ওনাকে বারবার দুলাভাই ডাকছিস কেন? মাইক দিব তোরে। আর একবার যেন আমার সামনে এই নামে না রাখিস। জোবাইর কান চেপে ধরে উপরে মাথা তুলে তুলির দিকে তাকালো, বলল, দুলা ভাইকে তাহলে কি ডাকবো আপু? তুলি সঙ্গে সঙ্গে জবাব দিল, ভাইয়া ডাকবি। জোবাইর মাথা নাড়ল। শুভ্র গাড়ি নিয়ে আসলে তুলি শেষবারের মতো জোবাইরকে চোখ দিয়ে শাসালো, যেন আরেকবার জোবাইর দুলাভাই বলে ডাকলে তার গর্দান তুলি এসপার ওসপার করে ফেলবে। জোবাইর পেছনের সিটে বসলো। তাকে টেনেও সামনে বসানো যায়নি। তাই না চাইতেও তুলি শুভ্রর পাশের সিটে বসলো। গাড়ি চললো সামনে। জোবাইর এটা ওটা জিজ্ঞেস করছে শুভ্রকে। শুভ্র উত্তর দিচ্ছে। তুলি এখানে নীরব। জ্যাম লাগার পর জোবাইর বিরক্ত হয়ে গেল বসে থাকতে থাকতে। শুভ্র বলল, দুনা ভাইয়া, তোমার মোবাইলে গেম আছে, দিবা আমাকে মোবাইলটা? ভালো লাগছে না আমার। শুভ্র জোবাইয়ের মুখে দুলাভাই না শুনে ভাইয়া ডাক শুনে তুলির দিকে তাকালো। তুলিও তাকালো। তখন শুভ্র দেখছে তুলিকে। সেটা দেখে তুলি মুখ লুকিয়ে জানালার দিকে তাকিয়ে ফেলল।
তুলি জানে শুভ্রর মনে এখন কি চলছে। শুভ্র মাথা নিচু করে হালকা হাসলো, তারপর পকেট থেকে ফোন বের করে লক খুলে জোবাইরকে দিয়ে দিল। জোবাইর গেমস খেলছে, জ্যাম ততক্ষণে ছেড়েও দিয়েছে। শুভ্র এক ফাঁকে তুলিকে বলল, ওকে ভাইয়া ডাকার জন্য ফোর্স করলে কেন? বাচ্চা মানুষ, ভালোবেসে ডেকেছিল আমাকে। তুলি শাড়ির আঁচল খুঁড়তে খুঁড়তে বলল, বিয়ের আগে এত দুলাভাই ডাকা ঠিক না। শুভ্র সঙ্গে সঙ্গে জবাব দেয়, বিয়ে তো হচ্ছেই, আগে থেকে ডাকলে সমস্যা কি? নিজের প্রশ্নে নিজেই অবাক হয়ে গেল শুভ্র। সে কবে থেকে এমন প্রশ্ন করা শুরু করলো? তুলিও অবাক চোখে শুভ্রর দিকে তাকিয়ে আছে। তুলি তাকিয়ে আছে দেখে শুভ্র আর তুলির দিকে তাকালো না, অন্য প্রসঙ্গে চলে গেল। মার্কেটে শুভ্র পুরোটা সময় জোবাইরকে কোলে নিয়ে হাঁটতে হলো। মেয়েদের সঙ্গে মার্কেটে আসার ফলাফল জোবাইর জানে না, কিন্তু শুভ্র জানে। মায়ের সঙ্গে মার্কেটে এলেই শুভ্র পা ব্যথা হয় হেঁটে, আর হাত ব্যথা হয় শপিং ব্যাগের বোঝা বয়ে। তবে আজ তেমন হাঁটতে হচ্ছে না, তুলি মাকে নিয়ে শপিং করছে। তুলি ব্যাগ বইছে আজ। শুভ্র কোলে জোবাইর থাকায় সে এ কাজ করতে পারেনি। শুভ্র একসময় তুলিদের কাছে এগিয়ে এলো, আফরোজাকে জিজ্ঞেস করলো, তোমাদের আর কতক্ষণ লাগবে আম্মু? আফরোজা একটা হ্যাঙ্গারের শাড়ি দেখতে দেখতে বললেন, লাগবে আরো কিছু সময়। তুই কি বাসায় চলে যাবি? শুভ্র বলল। না। তারপর তুলিকে শুভ্র বলল, শোনো, আমি খাবারের দিকটায় আছি, তোমাদের শেষ হলে কল করো। তুলি মাথা নাড়ল। শুভ্র জোবাইরকে কোলে নিয়ে খাবারের দিকে চলে গেল। আসলে জোবাইর অনেকক্ষণ ধরে ওদের সঙ্গে ঘুরছে, ক্ষুধা লেগেছে হয়তো তার, তবে বলছে না, তুলি বকবে সেজন্য। শুভ্র জোবাইরকে খাবার দিয়ে বসিয়ে রাখলো, নিজে ফোনে দরকারি কাজও সারলো এই সময়ে। তারপর তুলিরা এলে বেরিয়ে গেল শপিং মল থেকে। গাড়িতে উঠে শুভ্র 2 প্যাকেট খাবার তুলি আর মায়ের দিকে এগিয়ে দিল, বলল, এখানে চিকেন আর ফ্রেশ রাইস আছে, তুমি আর আম্মু খেয়ে নাও। তুলি প্যাকেট হাতে নিল। প্যাকেট নেবার সময় দুজনে আঙ্গুলে আঙ্গুলে ছোঁয়া লাগলো। তুলির সঙ্গে সঙ্গে ছিটকে প্যাকেট নিয়ে সরে গেল। শুভ্র অপ্রস্তুত হয়ে সোজা হয়ে বসলো। দুজনেই তারপর চুপচাপ। শুভ্র লুকিং গ্লাসে একবার তুলির দিকে তাকালো, খানিক চেয়ে থাকার পর তুলিও তাকালো লুকিং গ্লাসে। দুজনের চোখে চোখ পড়ে গেল। লজ্জায় দুজনেই চোখ সরিয়ে নিল। শুভ্র তুলিকে বাসায় পৌঁছে দিল। বাসার নিচে নেমে শুভ্র দরজা পর্যন্ত এগিয়ে দিল তুলিকে। তুলি ভেতরে যাওয়ার আগে কিছু সময় থামলো। হাতে একটা ছোট্ট ব্যাগ, সেটা শুভ্রর জন্যই কিনেছে তুলি। একটা ঘড়ি, শুভ্রকে কিভাবে দিবে সেটাই ভাবছে। শুভ্র তুলিকে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, বাসায় যাবে না? তুলি থামলো এবার, অন্যদিকে চেয়ে ছোট্ট করে নিঃশ্বাস ছেড়ে আবার শুভ্রর দিকে তাকালো। শুভ্র প্রশ্নবোধক চোখে চেয়ে আছে তুলির দিকে। তুলি নিজেকে সামলালো, হাতের ব্যাগটা শুভ্রর দিকে এগিয়ে দিয়ে বলল, এটা নিন আপনার জন্য। শুভ্র চোখ বড় বড় করে প্যাকেটের দিকে চেয়ে রইল কিছুক্ষণ, তারপর হালকা হেসে প্যাকেট হাতে নিল। জিজ্ঞেস করলো, তুমি কিনেছো? তুলি মাথা নাড়ালো। হুম। শুভ্র এবার হাসলো, প্যাকেটটা আঙ্গুলের ভাঁজে শক্ত করে চেপে ধরলো, মুখে বলল, থ্যাংক ইউ ফর দিস। তুলি মৃদু হাসলো উত্তর স্বরূপ, তারপর সালাম করে ভেতরে চলে গেল। তুলি যেতেই শুভ্র আনমনে প্যাকেটের দিকে চেয়ে থাকলো। তারপর কি মনে করে প্যাকেট খুললো। একটা ঘড়ি আছে প্যাকেটে, বেশ সুন্দর ঘড়ি, শুভ্রর পছন্দ হয়েছে। শুভ্র হেসে ঘড়ি আবার প্যাকেট বন্দি করে গাড়িতে উঠে বসলো। তুলি আড়ালে গেটের গ্রিলের ফাঁকে চেয়ে রইল শুভ্র যাওয়ার দিকে। শুভ্র যেতেই তুলি নিজের ডান হাতটা চোখের সামনে ধরলো। আঙ্গুলের যে জায়গায় শুভ্র ছোঁয়া লেগেছে সেই জায়গা আনমনে দেখে গেল অনেকক্ষণ। বুকটা এখনো কাঁপছে, মনে হচ্ছে শুভ্রর আঙ্গুল এখনো তুলির আঙ্গুল ছুঁয়ে আছে। হুঁশ ফেরে তুলির খানিক পরপর অস্বস্তিতে জমে গিয়ে হাত সরিয়ে দ্রুত ভিতরে চলে যায় ও।
শুভ্ররাজ মেডিকেল থেকে ছুটি নিয়েছে। আজ আফরোজা কড়া কণ্ঠে বলে দিয়েছেন আজ এই বাড়ি থেকে মেডিকেলে যে যাবে তাকে ডান্ডা মেরে ঠান্ডা করে মেডিকেলে যাওয়ার সব গুছিয়ে দেওয়া হবে। মা রেগে আছেন দেখে শুভ্র না চাইতেও ছুটি নিয়েছে মেডিকেল থেকে। মেডিকেল নেই দেখে শুভ্র আজ আরাম করে ঘুমালো। আজ ঘুম থেকে উঠে শাওয়ার নিয়ে খেতে বসলো নাস্তা। আফরোজা শুভ্রর জন্যই অপেক্ষা করছিলেন। শুভ্র বসলে উনি ডিম পোস্ট আর পরোটা এগিয়ে দেন। শুভ্র খেতে খেতে বলল, আজ ছুটি নেওয়া হলে যে কোনো প্রোগ্রাম আছে নাকি? আফরোজা এবার মুখ ভরে হাসলেন। খাওয়া থামিয়ে ছেলের দিকে চেয়ে গদগদ কণ্ঠে বললেন, আজ তোর আর তুলির আকত করানো হবে। আকত কথাটা শুনে শুভ্র খাবারের মাঝে কেসে উঠল। আফরোজার সঙ্গে সঙ্গে উঠে শুভ্রর পিঠে মালিশ করে দিতে লাগলেন। শুভ্র পানি খেয়ে শান্ত হলো কিছুটা। তারপর কড়া চোখে আফরোজার দিকে চেয়ে বলল, আকত এখন কেন ঠিক করলে আম্মু? আমাদের আরও চেনা জানা হওয়া উচিত ছিল। এভাবে তাড়াহুড়ো করে বিয়ে করলে দুজনেই সংসার করতে পারবো না। আমাদের সম্পর্কটা তেমন না, ইটস ডিফারেন্ট। আফরোজা ছেলের দিকে তাকালেন সন্দেহ নিয়ে। তারপর জিজ্ঞেস করলেন, তুই কি তুলির সঙ্গে প্রেম করতে চাইছিস শুভ্র? শুভ্র এই প্রশ্নে শুনে মায়ের দিকে বাঁকা চোখে তাকালো। মাঝে মধ্যে শুভ্রের মা এমন অদ্ভুত কথা বলেনে, শুভ্র তখন মন চায় দেয়ালে মাথা টুকতে। শুভ্রর এভাবে তাকানোর কারণে আফরোজা মুহূর্তেই শুধরে গেলেন। বললেন, সরি, তুই তো আর প্রেম করার মতো ছেলে না। তুই হলি নিরামিষ, তোকে দিয়ে প্রেম হবে না, জানি আমি। শুভ্র মায়ের করা অপমানে হা হয়ে মায়ের দিকে চাইল। কোন মা আছে পৃথিবীতে যে ছেলেকে প্রেম করার জন্য উস্কে দিতে পারে? শুভ্র জানা নেই। শুভ্র তাকালেই আফরোজা বললেন, আচ্ছা বল, কি করতে চাইছিস? আকত করবি না, ঠিক আছে, তাহলে কি করবি? তোকে তুলির সঙ্গে ইয়াসমিন আকত ছাড়া মিশতে দিবে না। ওদের পরিবারে এটা নেই। আর আকত শুধুমাত্র করানো হবে তোদের সম্পর্ককে আগে বাড়ানোর জন্য। ইয়াসমিনের মতে তুলি সংসার করবে না আপাতত মেডিকেল শেষ করার আগ অবধি। তা হাতে 2-3-4 বছর পাচ্ছিস, সেটা দুজনের জানার জন্য যথেষ্ট নয় কি? শুভ্র ভাবলো অনেকক্ষণ। সে বিয়ে এখন করুক আর 3 বছর পর তুলিকেই করতে হবে। তাহলে একটা হারাম সম্পর্কে জড়ানোর কি মানে? আকত করে রাখলে সমস্যা তো নেই তেমন। শুভ্র ঘুরে ফিরে আফরোজার কথাই ঠিক ধরলো। আফরোজা শুভ্রর মতিগতি বোঝার জন্যই তার দিকে তীক্ষ্ণ চোখে চেয়ে আছেন। শুভ্র খেতে খেতে তারপর বলল, ঠিক আছে, আকত করব আমি, কিন্তু সেটার জন্য কেনাকাটা করা লাগবে না? আজকে আকত হলে কেনাকাটা করবে কখন? আফরোজা এবার বিজয়ের হাসি হাসলেন। মুখ ভরে হেসে বললেন, সব কেনা শেষ, তুই শুধু চুপচাপ আকত করতে বসে যা। শুভ্র ভ্যাবাচেকা খেয়ে গেল। বলল, কখন কিনলে? তুমি তো আমাকে ছাড়া কোনোদিন শপিং করোনি। আফরোজা উত্তর দেন, ওই যে ওই দিন তুলিকে নিয়ে গেলাম না মার্কেটে, ওই দিন সব কিনে ফেলেছি। তুলির মাপের গোল্ডের আংটিও কিনেছি, দাঁড়া দেখাচ্ছি এনে তোকে। আফরোজা চলে গেলেন নিজের রুমে আংটি আনতে। শুভ্র অবাক হয়ে মায়ের যাওয়ার দিকে চেয়ে দীর্ঘশ্বাস ফেলল। মা কতটা ধুরন্ধর তার শুভ্র জেনে হতভম্ব। তার বিয়ে নিয়ে মায়ের খুশির শেষ নেই। আনন্দের আতিশয্য এর সকল অসুখ ভুলে তার বিয়ে নিয়ে মেতে আছেন। শুভ্র মায়ের আনন্দে সুখ সুখ অনুভব করছে ভীষণ। মায়ের একটা হাসির জন্যে শুভ্র নিজের জীবন দিয়ে দিতে পারে। এত সামান্য বিয়ে। আফরোজা এলেন, হাতে একটা ছোট্ট বক্স। শুভ্রর কাছে এসে বসলেন। বক্সটা শুভ্রর হাতে ধরিয়ে দিয়ে বললেন, দেখ তো তোর বউয়ের আংটি পছন্দ হয় কিনা। শুভ্রর বউ কথাটা শুভ্রর বেশ লাগলো কেন যেন। মায়ের দিকে আবারও কোনা চোখে চেয়ে শুভ্র বক্স খুলে দেখলো মাঝারি আকারের এক আংটি। আংটি খুঁটিয়ে দেখলো শুভ্র, তারপর আবার বক্সে রেখে দিল। আফরোজার দিকে বক্স এগিয়ে দিয়ে বলল, দেখলাম সুন্দর লাগছে। তোর বউকে দিয়েই পছন্দ করিয়েছি, ওর জন্যই কিনেছি বলিনি। শুভ্র মায়ের এই বারবার তোর বউ বলা দেখে কিছুটা লজ্জা পাচ্ছে শুভ্র। শুভ্র বলল, বারবার বউ বউ বলছো কেন?
বউ হয়নি এখনো। হবে তো আজকে রাত থেকে। প্রোগ্রাম আজকে রাতে। হ্যাঁ, আমার বাড়ি আর তোর দাদার বাড়ি কিছু মানুষকে দাওয়াত করেছি, ওরা দুপুরে আসবেন। অনুষ্ঠান খুব বড় করে করা হবে না, বিয়ে তো হবেই কয়েক বছর পর, তখন বড় করে করব। কি বলিস বাবা? তুমি যা ভালো মনে করো। শুভ্র খাওয়া শেষ। ময়লা বাসনগুলো মায়ের সঙ্গে শুভ্র কিচেনে ডিশ ওয়াশে রেখে আসলো। মায়ের পানি ছানতে কষ্ট হবে দেখে শুভ্র বেশ কয়েক মাস আগে একটা ডিশ ওয়াশারে কিনে এনেছিল, সেটাই ব্যবহার হচ্ছে এখন। শুভ্র বাসন রেখে আস্তে আস্তে আফরোজা টেবিল পরিষ্কার করে ফেললেন। শুভ্র রুমে এলো। রুমে এসে শুভ্র ল্যাপটপ নিয়ে বিছানায় বসলো। ল্যাপটপে কিছু কাজ শেষ করলো। হঠাৎ শুভ্রর মনে পড়লো তুলি তাকে ঘড়ি দিয়েছে, সে অনুযায়ী শুভ্রর উচিত তুলিকে কিছু দেওয়া নিজের পক্ষ থেকে। শুভ্র ভাবলো, ল্যাপটপ বন্ধ করে রেডি হয়ে নিল। টি শার্টের উপর জ্যাকেট জড়াতে জড়াতে বেরিয়ে এলো রুম থেকে। আফরোজা ছেলেকে কোথাও যেতে দেখে জিজ্ঞেস করলেন, এত সকালে কোথায় যাচ্ছিস? মেডিকেলে? শুভ্র যেতে যেতে বলল, তোমার বৌমার জন্য গিফট আনতে যাচ্ছি, ফিরতে লেট হবে, দরজার ছিটকিনি দিয়ে দাও আম্মু। শুভ্র আর তুলিকে পাশাপাশি বসানো হয়েছে। শুভ্রর কোলে জোবায়ের। ছেলেটা শুভ্র এলেই কোলে উঠে বসে থাকে শুভ্রর। সে আজকে আকটটা শেষ হওয়ার পরপরই শুভ্রকে দুলাভাই ডাকা শুরু করবে, কোনো থামাথামি নেই। এই কথা ইতিমধ্যেই তার কয়েক শতবার বলা হয়ে গেছে শুভ্রকে। কবুল বলার সময় এসে গেছে। তুলির ফুফাতো ভাই জোবায়েরকে শুভ্রর কোল থেকে নিজের কোলে নিয়ে এলো। শুভ্র আর তুলির সামনে কাজী হুজুর বসে আছেন। শুভ্র আর চোখে তুলির দিকে তাকালো। তুলির কপাল নাকের উপর ঘেমে একাকার। মেয়েটা ভয়ে শেষ হয়ে যাচ্ছে। কবুল বলবে কি? শুভ্র নার্ভাস প্রচণ্ড। সে তাও তুলির দিকে ঝুঁকে ফিসফিস করে বলল, ভয় পাচ্ছ? তুলি তাকালো। মিথ্যে করে না বোধক উত্তর দিলে শুভ্র হাসলো, যেন মুহূর্তেই শুভ্র মিথ্যে ধরে ফেলার অভ্যেস কত আছে। শুভ্র বলল, ঘেমে গেছো একেবারে দেখছি, জোরে একটা নিঃশ্বাস নাও, নিজেকে রিল্যাক্স করো, হাতে ভাবে চেপে না রেখে সুন্দর করে ছেড়ে রাখো। নিঃশ্বাসটাকে আটকে রেখেছো কেন? ছাড়ো সেটাকে, ভালো ফিল করবে। তুলি শুভ্র যা যা বললো সব করলো। সত্যি তার বড্ড অস্বস্তি হচ্ছে। মাথা থেকে গরম ধোঁয়া বের হচ্ছে, যেন মগজে আগুন জ্বলছে দাউ দাউ করে। শুভ্রর কথা মতো কাজ করাই এখন বেশ ভালো ফিল করছে। তুলি কৃতজ্ঞ হলো শুভ্রর প্রতি। শুভ্রর দিকে একটু ঝুঁকে ফিসফিসালো, থ্যাঙ্কস। শুভ্র মৃদু হেসে তুলির দিকে তাকালো। দুজনের চোখে চোখ পড়লো। লজ্জায় চোখ সরিয়ে নিল তুলি। কবুল বলার মুহূর্ত এলো। তুলিকে প্রথমে কবুল বলাতে বলা হলো। তুলি কিছুটা সময় নিল, তারপর আর চোখে আবারও শুভ্রর দিকে চেয়ে দেখলো। শুভ্রও তাকালো। তখন তুলি ভয় পাচ্ছে ভীষণ। নতুন একটি সম্পর্কে জড়ানোর অভিজ্ঞতার ভয় তাড়িয়ে বেড়াচ্ছে তুলিকে। তুলি চুপ। ইয়াসমিন পাশে থেকে মেয়ের কাছে এগিয়ে গেলেন। তুলির হাত চেপে ধরলেন নিজের হাতে। তুলির চোখ বেয়ে অজান্তে গড়িয়ে পড়ল কয়েক ফোঁটা জল। ইয়াসমিন মেয়ের চোখ মুছে দিলেন আদরে। মেয়ের কপালে চুমু খেয়ে তারপর বললেন, মা কবুল বল, কাজী অপেক্ষা করছে না। মায়ের আশকারা পেয়ে তুলি কিছুটা শান্ত হলো। শুভ্র পাশ থেকে তুলির কান্না দেখছে। ইয়াসমিন পাশে না থাকলে তুলিকে কিছু বলা যেত, ভরসা দেওয়া যেত। এখন এত মানুষের সামনে কথা বলাও দুষ্কর। শুভ্র তুলির দিকে তাকিয়ে, তুলি ইয়াসমিনের থেকে চোখ সরিয়ে শুভ্রর দিকে তাকালো। শুভ্র মৃদু হাসলো। তখন হঠাৎ কি যেন হলো তুলির মনে। অজান্তেই তুলির মুখ থেকে বের হয়ে এলো তিনটা শব্দ, কবুল, কবুল, কবুল। তুলি যখন কবুল বলছে, শুভ্র সে সময়টাই তুলির দিকে ঠায় চেয়েছিল। দুজন দুজনের চোখের দিকে চেয়ে রইল বেশ কিছুটা সময়। উচ্চস্বরে আলহামদুলিল্লাহ বলার আওয়াজেই দুজনেরই ঘোর ভাঙল। এতক্ষণ ঘর ভর্তি মানুষের ভিড়ে এভাবে চেয়েছিল তারা। শুভ্র লজ্জায় অনুদিকে তাকালো। তুলিও লজ্জায় মাথা নিচু করে চুপচাপ বসে রইল। বাকিটাক্ষণ কেউ আর কারোর দিকে তাকালো না। শুভ্রকে কবুল বলতে বলা হলো। শুভ্র আফরোজার দিকে চেয়ে দেখলো একবার। আফরোজা খুশিতে কেঁদেই ফেলেছেন প্রায়। আফরোজাকে এক হাতে জড়িয়ে আছেন ইয়াসমিন।
দুজনের চোখে অশ্রু টলমল করছে। ইয়াসমিনের আঁচল চেপে ধরে দাঁড়িয়ে আছে জোবায়ের, তার টালমাটাল চোখে আকাশ সম বিস্ময়। এভাবে যে কেউ বিয়ে করে হয়তো সে জানে না। তার প্রশ্নবোধক চোখ বারবার শুভ্র তুলিকে দেখেই চলেছে। শুভ্র তুলির দিকে চায়, মাথা নিচু করে বসে আছে তুলি। কিছু শুভ্র জানে, কান তুলির শুভ্রর দিকে তাক করা। শুভ্র কিছুটা সময় নেই, তারপর মৃদু হেসে ধীরে ধীরে বলে, আলহামদুলিল্লাহ, কবুল কবুল কবুল। সারাটা ঘরময় এক ঝাঁক প্রশান্তি যেন উড়ে গেল শুভ্রর কথায়। তুলির বুকটা ছলাক করে উঠল। শুভ্র এত সুন্দর করে কবুল বলেছে যে তুলি মোহিত হয়ে গেল একদম। মাথা তুলে শুভ্রর দিকে তাকালো। শুভ্র এতক্ষণ তুলির দিকেই চেয়েছিল। অতঃপর দুজনের চোখাচোখি হলো। বরাবরের মতো তুলির চোখ সরিয়ে নিয়েছে। কথা হচ্ছে বড়দের মধ্যে। বিয়ের বাকি কথা এখনই সেরে নিচ্ছেন তারা। বিয়ে হতে বাকি হাতে 4 বছর আরও। শুভ্র আর তুলি সে সময় নিজেদের জেনে নিতে পারবে। সংসার করার মূল কাজই তো একে অপরকে জানা, বোঝা, ভালোবাসা। শুভ্র বড়দের কথার মধ্যে বিরক্ত হচ্ছিল কিছুটা। তুলি পাশে নেই, চাচাতো বোন এসে রুমে নিয়ে গেছে। শুভ্রর বিরক্তি বুঝে ইয়াসমিন বললেন, এই গল্পের পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।